10 বছরের ট্যাক্স অলরেডি দিয়েছি সরকারকে, আবার নতুন করে কিসের ট্যাক্স দিব আমরা? সব জিনিসে যদি আমরা ট্যাক্স দিয়ে উঠি তাহলে আমরা কিভাবে চলবো? এত ট্যাক্স দিয়ে তো আমাদের পারা যাবে না, পারা যাবে। পেটে ভাত দিয়ে তবে তো পিঠে কিল দিবেন। ভাত দেওয়ার জো নাই, কিল দেওয়ার গোসাই হইলে চলবে না। বেশি কর আদায়ে বাংলাদেশের সরকার এবার ৩ চাকার এমন যানে নজর দিচ্ছে। প্রথমবারের মতো ব্যাটারি চালিত রিকশায় অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা করা হচ্ছে। এই আয়কর দিতে হবে মালিকদের, কিন্তু করভার পড়বে চালক ও যাত্রীদের উপরে। অবশ্য তো বাড়বে, ট্যাক্স দিলে ভাড়া বাড়বে তো অবশ্যই। সবাই যদি দেয় তা আমাকে দেওয়া লাগবে। সবারও চললে আমারও চলবে, না চললে কেমনে চলবে? আমাদের দিতে হবে, কিন্তু কষ্ট করতে হবে, কষ্টটা বাইরে যাবে গা। অগ্রিম আয়করের প্রভাব পড়তে পারে রাইড শেয়ারের মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের উপরে, অর্থাৎ সেগুলোর ভাড়াও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে যাত্রীদের জন্য। আমরা গাড়ি কেনার সময় ট্যাক্স দিচ্ছি, কাগজ করার সময় ট্যাক্স দিচ্ছি, আমরা ট্যাক্স অলরেডি দিয়ে 10 বছরের ট্যাক্স অলরেডি দিয়েছি সরকারকে, আবার নতুন করে কিসের ট্যাক্স দিব আমরা? আমরা তো প্রত্যেকদিন ট্যাক্স দেবো না সরকারকে। আমাদের তো এমনিতেই রাইডের অবস্থা একবারে নাজেহাল অবস্থা, ঠিক আছে? সেই ক্ষেত্রে আরও এটার উপরে ট্যাক্স বসানো হয়েছে। আয়কর যদি লিমিটের ভিতর থাকে তাহলে কোন প্রভাব পড়ে, আর যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে তো প্রভাব পড়ে। সরকারের পরিকল্পনা অনুযায়ী মোটরসাইকেল 110 সিসি বা তার বেশি হলে অগ্রিম আয়করের আওতায় পড়বে। অটোরিকশার জন্য অগ্রিম আয়কর বসতে পারে বছরে সর্বোচ্চ 10,000 টাকা, ব্যাটারি চালিত রিকশার জন্য বছরে 5,000 টাকা। এর বাইরে প্রাইভেট কারেও অগ্রিম আয়কর বাড়তে পারে। আমরা যতটুকু শুনেছি যে বিভিন্ন খাতে কর বাড়বে, কিন্তু একটু পাবলিক একটু চাপের মধ্যে পড়বে। সব জিনিসে যদি আমরা ট্যাক্স দিয়ে উঠি তাহলে আমরা কিভাবে চলবো? এত ট্যাক্স দিয়ে তো আমাদের পারা যাবে না, পারা যাবে। সেটা আমাদের সবজির উপরে চাপ বাড়বে, মাছের বাজারের উপরে চাপ বাড়বে, খাদ্যের উপরে চাপ বাড়বে, চলাচলের উপরে চাপ বাড়বে, সব কিছুই পারবে। এটা আমাদের মানসিক করে নিতে হবে যদি আমরা ভালোভাবে জীবনযাপন করতে চাই আর কি। সরকার সম্পত্তি কর নামে আরেক ধরনের কর চালু করতে চায়। 4 কোটি টাকার উপরে সম্পদ আছে এমন ব্যক্তি এই করের আওতায় পড়তে পারেন। তবে কোন পদ্ধতিতে আদায় করা হবে তা এখনও স্পষ্ট নয়। টাকার দরকার হলে তো কত দিকে হাত বাড়াইতে চায়, কোনো খাত না ফেলে তখন অন্য খাত থেকেও আনতে চায়। সম্পদ কর বলতে কি, যার বেশি সম্পদ আছে তার থেকে কি ট্যাক্সের রেটটা বাড়াবে, না সম্পদের উপরে মূল্য ধরে আরেকটা ট্যাক্স বাড়াবে? এটা ক্লিয়ার হইলে বলা যাবে। সম্পদ বেশি হইলে তার দায় বেশি থাকে। দুনিয়াতে যার সম্পদ বেশি, আখেরাতে তার হিসাব বেশি। এখন দুনিয়াতে যার সম্পদ বেশি, দুনিয়াতেও তার হিসাব বেশি হবে। অতএব সম্পদওয়ালার থেকে টাকা নিতে পারাটা মন্দের কিছু না, এটা ভালো। আই ডু সাপোর্ট। বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড সাম্প্রতিক বছরগুলোতে তাদের রাজস্বের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। চলতি অর্থবছরের 10 মাসে 4,31,461 কোটি 27 লাখ টাকার বিপরীতে আদায় হয়েছে 3,26,928 কোটি টাকা। এমন বাস্তবতায় নতুন অর্থবছরে জনগণের কাছ থেকে আরও বেশি মাত্রায় কর আদায়ের চ্যালেঞ্জ সংস্থাটির সামনে। বাজেটের পরপরই জনগণের মধ্যে এক ধরনের হতাশা কাজ করবে, কারণ গত বছর যেটা আমাদের রেভিনিউ কালেকশনের টার্গেট ছিল তার থেকে কিন্তু অনেক বেড়েছে। তো এগুলো তো আমাদের ঘাড়ে চাপবে। সব কিছু মিলে সবাই কিন্তু আমার কাছে মনে হয় যে তার এক ধরনের আতঙ্কে আছে যে কী অবস্থা হবে। সুতরাং এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এন্ড অফ দ্য ডে আপনার মূল্যস্ফীতি কিন্তু আপনার 9 ক্রস করে গেছে। তা সুতরাং যেটা গত কয়েক বছর থেকে এই মূল্যস্ফীতিটা কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই বাজেটে এইসব করা মানেই হচ্ছে মূল্যস্ফীতিটা আর একটা ধাক্কা লাগবে মূল্যস্ফীতিতে। ওভারঅল ট্যাক্স বাড়লে জনজীবনে প্রভাব পড়বে, এটা ট্যাক্স ব্যবহার হবে কীভাবে সেটার উপরে। কারণ উৎপাদন যদি না হয়, বিনিয়োগ যদি না হয়, শুধু আপনি মানুষ থেকে যদি নেওয়া শুরু করেন, ও দেবে কোথার থেকে? কর্মসংস্থান দিতে হবে। পেটে ভাত দিয়ে তবে তো পিঠে কিল দিবেন। ভাত দেওয়ার জো নাই, কিল দেওয়ার গোসাই হইলে চলবে না। সরকারের বড় বাজেটে উন্নয়ন পরিকল্পনাও অনেক, তাই অর্থও দরকার বেশি। কিন্তু সেই চাপ কোথায় পড়বে তা বোঝা যাবে 11 জুন 2026-27 অর্থবছরের বাজেট ঘোষণায়।